আসসালামু আলাইকুম। মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। এইচএসসি 2022 শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি এই পরিস্থিতিতে তোমরা অনেক ভালো আছো এবং সচেতন আছো। ইতিমধ্যে তোমরা জেনেছো যে একটা ঘোষণা এসেছে যে তোমাদের সামনে এইচএসসি ফাইনাল যে পরীক্ষা সেটা কবে হবে, সম্ভাব্য একটা ডেট দেওয়া হয়েছে। তোমরা সবাই জানো যে 18 জুলাই থেকে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি পরিস্থিতি ঠিকঠাক থাকে এবং সরকার যদি এই সময়ের মধ্যে তাদের প্রয়োজনীয় কার্যক্রম বা পদক্ষেপগুলো নিতে পারে, তাহলে এই সময়ের মধ্যেই পরীক্ষা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। অর্থাৎ তোমাদের এই সময়কে সামনে রেখে কিন্তু তোমাদের এইচএসসি প্রিপারেশনটা সম্পূর্ণ করতে হবে। তারই ধারাবাহিকতায় কিন্তু মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ এই যে 22 তারিখে যদি তোমাদের স্কুলটা খুলে যায়, অর্থাৎ সরাসরি ক্লাস কার্যক্রম শুরু হয়, তাহলে অল্প কিছুদিনের মধ্যেই টেস্ট পরীক্ষা নেবে। তোমাদের সামনে যে পরীক্ষা সেটা টেস্ট পরীক্ষা, তারপরে এইচএসসি পরীক্ষা, অর্থাৎ এই দুটো পরীক্ষাকে সামনে রেখে তোমাদের প্রিপারেশনটা নিতে হবে। সামনে যে পরীক্ষা সেক্ষেত্রে আমি তোমাদের প্রথম পত্র সশরের যে ক্লাস হয়েছিল সেখানে কিছু দেখিয়েছিলাম, দ্বিতীয় পত্র দেখানোর সুযোগ হয় নাই। আমি তোমাদের অনলাইনে এর আগে 2টা ক্লাস নিয়েছি, সেক্ষেত্রে চতুর্থ অধ্যায়টা দেখানোর চেষ্টা করেছি। চতুর্থ অধ্যায়ের আমি 2টা ক্লাস নিয়েছি, সেখানে তোমাদের জনসংখ্যা বৃদ্ধির হার এই নির্ণয়ের বিষয়টা আমি দেখেছিলাম। জন্ম হার, মৃত্যু হার এবং নিট অভিবাসন এটা কীভাবে বের করতে হয় সেই বিষয়গুলো আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব, সেটা হচ্ছে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। তোমাদের এই অধ্যায় থেকে যদি কোনো কোশ্চেন হয়ে থাকে তাহলে 2টা তত্ত্ব থাকে, এই তত্ত্বের যে কোনো একটা থেকে কোশ্চেন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমি তোমাদের এর আগে বলেছি যে এই তত্ত্ব দুটা মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব এবং কাম্য জনসংখ্যা তত্ত্ব। যদি ম্যালথাস জনসংখ্যা তত্ত্ব কোশ্চেন না হয় তাহলে কাম্য থেকে কোশ্চেন হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কাম্য থেকে না হয় তাহলে ম্যালথাস থেকে অনেক সম্ভাবনা অনেক বেশি থাকে। অর্থাৎ এই 2টা টপিকস পড়লে কিন্তু একটা সৃজনশীল কোশ্চেন কমন পাওয়ার মতো অবস্থা। যে তুমি নিশ্চিত পাচ্ছ বিষয়টা এমন। আমরা এই ম্যালথাসের তত্ত্বটা দেখব, অনেক সহজ একটা তত্ত্ব কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কতভাবে কোশ্চেন আসে সেটা দেখানোরও আমি চেষ্টা করবো, যে এখান থেকে কতভাবে কোশ্চেন আসতে পারে বা কতভাবে কোশ্চেন আসে। প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ম্যালথাসের তত্ত্বটা কি, সেই বিষয়টা আগে দেখবো আমরা। যে ম্যালথাস নামের একজন ব্যক্তি, একজন ধর্মযাজক, ইংরেজ ধর্মযাজক, সে সর্বপ্রথম 1798 সালে এই তত্ত্বটা প্রদান করে। অর্থাৎ 1798 সালে তার একটা বই বের হয়, ইজি অন দ্য পপুলেশন, প্রিন্সিপাল অফ পপুলেশন। এই বইটাতেই সে এই তত্ত্ব সম্পর্কে আলোচনা করে। 1798 সালে এই তত্ত্বটা সে দিয়েছে, বেশ গবেষণা করে সেই বইটা লিখেছে এবং এই তত্ত্বটা দিয়েছিল। সেই সময় এই তত্ত্বটা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল, কারণ সেই সময় যে পৃথিবীর অবস্থাটা ছিল সেইটা আমরা এখন যেটা দেখছি সেটা থেকে একটু ভিন্ন ছিল। অর্থাৎ সেই সময়ে কিন্তু আধুনিক প্রযুক্তি এত পরিমাণ ছিল না। বর্তমানে যতটা না আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমরা কৃষিক্ষেত্রে বা উৎপাদন ক্ষেত্রে কী করছি, সফলতা পেয়েছি। সেক্ষেত্রে সে যে তত্ত্বটা দিয়েছিল, তত্ত্বটা এমন ছিল যে স্বাভাবিকভাবে জনসংখ্যা বৃদ্ধি পায়। সেই সময়ে পুরা বিশ্বের পরিস্থিতি এমনই ছিল যে জনসংখ্যা বৃদ্ধি অবস্থায় ছিল। সে দেখেছে যে জনসংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে। বেশ কিছু দেশে বা পুরা পৃথিবীতেই জনসংখ্যার যে বৃদ্ধির হারটা সেটা জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু কৃষিক্ষেত্রে তোমার ক্রমহ্রাসমান উৎপাদন বৃদ্ধি কার্যকর হওয়ার কারণে, অর্থাৎ সেই সময়ে কৃষিক্ষেত্রে যে বৃদ্ধিটা ছিল সেটা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি ছিল। অর্থাৎ সেই সময় যে প্রযুক্তি, যে কৃষি ফলন, সেগুলোর এই যে বর্তমান পরিস্থিতি সেটার মতো ছিল না। তাহলে এই যে কৃষিক্ষেত্রের যে উৎপাদন সেটা এভাবে বলা হয়েছে যে সেটা গাণিতিক হারে ছিল। তাহলে সে তত্ত্বটা কি বলেছে যে জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে আর খাদ্য উৎপাদন বাড়ে গাণিতিক হারে। বিষয়টা কেমন, যে জ্যামিতিক হার বলতে বোঝায় 1, 2, 4, 8, 16, 32। অর্থাৎ 25 বছর পর পর এই ঘটনাটা ঘটে, 25 বছর পর পর এই ঘটনাটা ঘটে। পঁচিশ বছর পর পর জনসংখ্যাটা যদি 1 কোটি থাকে 2 কোটি যাবে, 2 কোটি থেকে
থেকে 4 কোটি, 4 কোটি থেকে 8 কোটি, 8 কোটি থেকে 16 কোটি, 16 কোটি থাকলে 32 কোটি হয়ে যাবে। অর্থাৎ 2025 সালে যে জনসংখ্যা 1 কোটি সেটা 2000 কত, আর তারা 150 বছর পরে মানে 2150 সালে সেটা হয়ে যাবে 32 কোটি। কিন্তু খাদ্য উৎপাদনের বিষয়টা ঠিক কেমন হয়, 1 2 তারপরে 3 4 5 6, অর্থাৎ এটা একটা ভয়ঙ্কর বিষয় যে যেখানে 16 জন মানুষ 5 কেজি চালের ভাত খাচ্ছে, সেখানে 32 জন মানুষকে 6 কেজি চালের ভাত খাওয়া। আমি উদাহরণটা এভাবে বলি যে 16 জন মানুষকে যদি 5 কেজি ভাত খেতে দেওয়া হয় 5 কেজি চাউলের, তাহলে কোনো সমস্যা নেই, ধরলাম তো হলো। 32 জনকে যদি আমি 6 কেজি চাউলের ভাত রান্না করে খাইতে দিই, তাহলে সেটা অনেক কঠিন হয়ে যায়। কোনোভাবে যদি এটা 64 হয়ে যায়, আর যদি 7 কেজি চাউল হয়, 7 কেজি চাউলের ভাত 64 জনে খেতে হবে, যেখানে 5 কেজি চাউলের ভাত খাচ্ছিল কত 16 জন, আর সেখানে 7 কেজি চাউলের ভাত খেতে হবে 64 জন। অর্থাৎ 50 জন মানুষকে মাত্র 2 কেজি, মানুষ বেড়েছে 50 জন, কিন্তু আমার চাউলের সংখ্যা বেড়েছে মাত্র 2 কেজি। তার দেখতে পাচ্ছি যে সেই তারা এটা বোঝানোর চেষ্টা করছে যে যদি এই অবস্থাটা চলতে থাকে, তাহলে একটা সময় পৃথিবীর যে দেশগুলো আছে এই দেশগুলো মহামারীর মধ্যে পড়ে যাবে। যদি এই অবস্থা চলতে থাকে তাহলে কি হবে, মহামারীর মধ্যে পড়ে যাবে। এই জন্য সেই সময়ে প্রত্যেকটা দেশই তার এই তত্ত্ব সম্পর্কে চিন্তা করেছে, গবেষণা করেছে, প্রত্যেকটা দেশকে ভাবাইছে যে আসলে সে এই তত্ত্বতে কি বোঝাতে চেষ্টা করেছে। তার মানে এই প্রত্যেকটা দেশ তখন সে যে সমাধানটা দিয়েছে সেই সমাধান অনুসারে কাজ করার চেষ্টা করেছে। তাহলে আমরা দেখতে পেলাম যে ম্যালথাস বলার চেষ্টা করেছে যে প্রতি 25 বছর পর পর জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে, আর খাদ্য উৎপাদন বাড়ে গাণিতিক হারে। এখানে জ্যামিতিক হার বলতে এটাকে বোঝাচ্ছে, আর গাণিতিক হার বলতে এটাকে বোঝাচ্ছে। এইটাই তার মূল তত্ত্ব, এটাই হচ্ছে ম্যালথাসের মূল তত্ত্ব। এখন বিষয় হচ্ছে যেহেতু সে এই তত্ত্বটা দিয়েছে, একটা প্রতিকারও রয়েছে। সে 2 ধরনের প্রতিকারের কথা বলেছে, যে সবসময় পৃথিবীতে এই ঘটনাটা এমন হবে বিষয়টা না, তবে 2টা ধরনের 2টা প্রতিরোধ রয়েছে। যদি এটা গ্রহণ করা যায় বা এটা ঘটে, তাহলে কিন্তু এই ঘটনাটা ঘটবে না, অর্থাৎ জ্যামিতিক হারে বাড়বে না। অর্থাৎ আমি যদি বলতে চাই তাহলে বাংলাদেশে 75 সালে জনসংখ্যা ছিল 8 কোটি, তাহলে সেটা 2000 সালে হয়ে যাওয়ার কথা ছিল কত, 2000 সালে হওয়ার কথা ছিল 1975, 8 কোটি, 16 কোটি। তারপরে সামনে 2000 কত 25 সালে হওয়ার কথা আছে কত কোটি, 32 কোটি। কত কোটি হওয়ার কথা, 32 কোটি হওয়ার কথা। কিন্তু বিষয় হচ্ছে যে 2025 সাল কিন্তু আর 3 বছর পরে, 2025 সাল আর 3 বছর পরে কিন্তু বাংলাদেশের জনসংখ্যা সর্বোচ্চ হলে 20 কোটি হয়, তার বেশি হওয়ার সম্ভাবনা। বর্তমানে যদি 17 কোটি বা 18 কোটি থাকে, তাও সেটা সর্বোচ্চ 20 কোটি হবে। কিন্তু হওয়ার কথা ছিল কত, 32 কোটি। আসলে হয় নাই, সে যেটা বলেছে সেটা কিন্তু হয় না। 25 বছর পর পর জ্যামিতিক হারে বাড়ার কথা ছিল। অনুরূপভাবে আমরা যদি খাদ্যের ক্ষেত্রে দেখি, 1975 সালে এই 8 কোটি মানুষের জন্য যে চাউল বা খাদ্য উৎপাদন ছিল, সেটা দিয়ে তারা খাইতে পাইত না। এত পরিমাণ খাদ্য অভাব ছিল সেই সময়ে যে মানুষ না খাওয়ার অভাবে কি ছিল, বিভিন্ন রোগে আক্রান্ত হতো। কিন্তু 2025 সালে সেটা কিন্তু কি হচ্ছে না, সেই পরিমাণ খাদ্য বিপদ থাকছে না, বরং বাংলাদেশের খাদ্য উৎপাদনের মাত্রা বা খাদ্য উৎপাদনের পরিমাণ কিন্তু বেড়ে গেছে। বাংলাদেশ আস্তে আস্তে কি হয়েছে, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে। যদিও 8 কোটি জায়গায় সেটা কত হয়ে গেছে, 18 কোটি হয়ে গেছে। অর্থাৎ কি হয়েছে, ওই যে প্রযুক্তি ব্যবহার করার কারণে কি হয়ে গেছে, এই যে খাদ্য উৎপাদনের ধারা এইটা গাণিতিক নয়, বরং তার চেয়ে বেশি হারে বেড়ে গেছে। অর্থাৎ জ্যামিতিক হারে জনসংখ্যা বাড়ে নাই, আর গাণিতিক হারে খাদ্য উৎপাদন বাড়ে নাই। জ্যামিতিক হারে চেয়ে কম হারে বাড়ছে জনসংখ্যা, আর গাণিতিক হারে চেয়ে কি বাড়ছে, বেশি হারে বাড়ছে খাদ্য উৎপাদন। সে প্রতিকার হিসাবে সেটা বলেছিল যে 2 ধরনের প্রতিকারের কথা বলেছিল, একটা যে প্রাকৃতিক প্রতিকার আর একটা যে প্রতিরোধমূলক প্রতিকার। সে বলেছিল যে প্রাকৃতিকভাবে যদি কোনো ধরনের বড় ধরনের কোনো দুর্ভিক্ষ, মহামারী বা যুদ্ধ বিগ্রহ এমন কিছু ঘটনা ঘটে, এমন একটা মহামারী আসছে পৃথিবীতে যে দেখা গেল 600 কোটি মানুষের 200 কোটি মারা গেছে, বা একটা দেশে এত বড় মহামারী আসছে, এত বড় ভূমিকম্প হয়েছে, এত বড় জলোচ্ছ্বাস হয়েছে যে হতে পারে যে এরকম হয়েছে
যে 10 কোটি মানুষের 3 কোটি মারা গেছে, 7 কোটি হয়ে গেছে। এই যে এই বড় ধরনের দুর্ভিক্ষ, এটা কিন্তু কি করতে পারে, জনসংখ্যাকে কমাই দিতে পারে। মানে এই জ্যামিতিক হারে যে বাড়ে বিষয়টা এমন না, কিন্তু এই বড় ধরনের দুর্ভিক্ষের কারণে কিন্তু কি হতে পারে, জ্যামিতিক হার দাম হতে পারে। আমরা 1770 সালের মন্বন্তরের কথা জানি, অর্থাৎ 76-এর মন্বন্তর। সেক্ষেত্রে জানি কিন্তু বাংলাদেশের প্রায় 4 ভাগের 1 ভাগ মানুষ মারা গেছে। অর্থাৎ যদি আমি হিসাব করি, যদি 8 কোটি মানুষ থাকে, 2 কোটি মারা গেছে শুধু মহামারীর কারণে, দুর্ভিক্ষের কারণে। ঠিক সে এই কথাটা বলেছে যে প্রাকৃতিক কারণে কিন্তু এটা না ঘটতে পারে, জ্যামিতিক হারে বাড়তে নাও পারে। আর আরেকটা যদি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়। প্রতিরোধমূলক ব্যবস্থা কেমন, যে বর্তমানে বাংলাদেশ সরকারের যে স্লোগান, সেটা হচ্ছে যে 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো। এইটা এক ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা। অর্থাৎ বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে, সেটা মেয়েদের যে জরায়ু কেটে ফেলানো, এইটার মাধ্যমে, অর্থাৎ সন্তান দান পদ্ধতি বন্ধ করার মাধ্যমে, অথবা সন্তান না নেওয়ার জন্য বিভিন্ন ওষুধ খেয়ে, এই অথবা বেশি বয়সে মেয়েদের বিবাহ দিয়ে, কম বয়সে না দিয়ে, অথবা স্ত্রীর সাথে বেশি বেশি সম্পর্ক না জড়িয়ে সন্তান কম নেওয়ার মাধ্যমে, এই যে বিভিন্ন পদ্ধতি প্রতিরোধমূলক, যেটা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ গ্রহণ করছে, যে কি কি উপায় আছে, যে উপায় ব্যবহার করে সন্তান কম নেওয়া যায়, সচেতনতার মাধ্যমে, মানুষকে বোঝানোর মাধ্যমে, পদ্ধতি গ্রহণ করানোর মাধ্যমে কি করা যেতে পারে, এই জনসংখ্যাটা রোধ করা যেতে পারে। যেখানে বাংলাদেশ সফল হয়েছে, অর্থাৎ বাংলাদেশ কিন্তু কি করেছে, বিভিন্ন পদ্ধতি ব্যবহার করার জন্য বাংলাদেশের মানুষকে উৎসাহিত করেছে, সরকারিভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের মহিলারা, অর্থাৎ মেয়েরা কি করছে, কম সন্তানের প্রতি আগ্রহী হয়েছে, অর্থাৎ বেশি শিক্ষিত হচ্ছে, বেশি বয়সে বিয়ে করছে, যার কারণে বাংলাদেশের যেখানে 32 কোটি মানুষ হওয়ার কথা ছিল 25 সালে, সেটা না হয় হয়তো সর্বোচ্চ 20 কোটি। সে যদি এই প্রাকৃতিক প্রতিরোধ অর্থাৎ প্রাকৃতিক পদ্ধতি বা প্রতিরোধমূলক পদ্ধতি যে কোনো একটা ব্যবহার না করতে একটা দেশ, অর্থাৎ বাংলাদেশ যদি সেটা ব্যবহার না করতো, তাহলে হয়তো বা হতে পারত না সেক্ষেত্রে বাংলাদেশের বর্তমান জনসংখ্যা 32 কোটি হয়েছে। আর খাদ্য উৎপাদনের ক্ষেত্রে উন্নত প্রযুক্তির বীজ আবিষ্কার করার মাধ্যমে, উন্নত প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে, কৃষিক্ষেত্রে, উৎপাদন ক্ষেত্রে উন্নত প্রযুক্তির ব্যবহার এবং উন্নত প্রযুক্তির বীজ আবিষ্কার, এই দুইটার মাধ্যমে কিন্তু আমাদের যে বর্তমান ফসলের ফলনটা রয়েছে, সেটা বহুগুণে বাড়ানো সম্ভব হয়েছে। যেটা আজ থেকে 2000 সালের আগে বা 2000 সালের দিকেও যে সকল জমিতে 10 মণ ধান হতো, সে সকল জমিতে এখন প্রায় 30 মণ ধান হচ্ছে, অর্থাৎ 3 গুণ বেশি হচ্ছে। যে সকল জমিতে মাত্র একবার ধান উৎপাদন করা সম্ভব হতো, সে সকল জমিতে এখন মিনিমাম 2 বার বা 3 বার ধান উৎপাদন করা সম্ভব হচ্ছে। তার মানে বছরে যেখানে 10 মণ ধান পাওয়া যেত, এখানে বছরে তখন 70 মণ ধান পাওয়া যাচ্ছে, অর্থাৎ প্রায় 7 গুণ কি হয়েছে, ধানের উৎপাদন বেড়ে গেছে। আমি একটা উদাহরণ দিই, যে আমাদের দেশি যে বড়ই আছে, কুল আছে, এই বড়ইটা কিন্তু ছোট ছোট, একটা গাছে অনেক ধরছে, তারপরে সেটা যদি ওজন করা যায় তাহলে কত হবে, 50 কেজি। কিন্তু এখন যে বাউকুলগুলো এসেছে, এত বড় বড় বড়ই, তাহলে ওইখানকার 10টা বড়ই যোগ করে দিলে একটা বড়ই সমান। অর্থাৎ বড়ইয়ের উৎপাদন কি পরিমাণ বাড়ছে, আগে যে বড়ইয়ের উৎপাদন ছিল, বর্তমান বড়ইয়ের উৎপাদন এটা কিন্তু সমান। ঠিক পেয়ারার ক্ষেত্রে দেখা যায় যে এখন বর্তমানে যে পেয়ারাগুলো পাওয়া যায়, উৎপাদন হয়, এটা কিন্তু আগে হইতো না, উৎপাদনটা বেশি হচ্ছে মাছের ক্ষেত্রে, গবাদি পশুর ক্ষেত্রে, এবং যদি ডিমের ক্ষেত্রে বলি, যে পোলট্রি আবিষ্কার করার ফলে, অর্থাৎ সোনালী মুরগি আসার কারণে সোনালী মুরগির ডিমটা কিন্তু আমরা এখন অ্যাভেলেবল প্রচুর পরিমাণ পাচ্ছি। এইভাবে কি করছে, খাদ্য উৎপাদনের ক্ষেত্রে প্রত্যেকটা দেশ মানে তাদের খাদ্য উৎপাদন বাড়ানোর চেষ্টা করেছে এবং জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। এই বিষয়গুলো ম্যালথাস এই তার জনসংখ্যা তত্ত্বে আলোচনা করার চেষ্টা করেছে। তাহলে এখানে আসতে পারে যে একটা সৃজনশীল দিয়ে, যে এই তত্ত্বটি কোন তত্ত্বের, এই উপর উদ্দীপকটি কোন তত্ত্বের সাথে মিল রয়েছে, তখন এই বলতে হবে যে এই তত্ত্বের সাথে মিল রয়েছে, এই তত্ত্বে এই বলা হয়েছে, ম্যালথাস এই বলেছে। তারপর ঘ নম্বরে আসতে পারে যে ম্যালথাস কোন ধরনের কি পদ্ধতি ব্যবহার করেছে, অর্থাৎ এই যে জনসংখ্যা জ্যামিতিক হারে বাড়ছে, এটাকে রোধ করার জন্য কোন ধরনের পদ্ধতি ব্যবহার করেছে বা সুপারিশ করেছে।
সেই সুপারিশগুলো সম্পর্কে তোমার তখন আলোচনা করে নিতে হবে। আবার এমন হতে পারে যে এই ম্যালথাসের তত্ত্বের কি কোনো সমালোচনা আছে বা এটা কি সর্বক্ষেত্রে প্রযোজ্য, তোমাদের বই শুধু দেখবা যে কিছু সমালোচনা দেওয়া আছে। আবার আরেকটা প্রশ্ন আছে যে ম্যালথাসের তত্ত্ব বাংলাদেশের ক্ষেত্রে ম্যালথাসের তত্ত্বের প্রযোজ্যতা কতটা, যে বাংলাদেশের ক্ষেত্রে কি ম্যালথাসের তত্ত্ব প্রযোজ্য, সেই বিষয়টা তোমাদের বই সুন্দর জাস্ট রিডিং করতে দেওয়া আছে, এটা দেখে নিবা। এই এতটুকুই শুধু যে মূল তত্ত্ব, যা জনসংখ্যা বাড়ছে জ্যামিতিক হারে আর খাদ্য বাড়ছে গাণিতিক হারে, এটা তার মূল কথা। আর পরের মূল কথা হচ্ছে সে দুইটা পদ্ধতি ব্যবহার করেছে যেখানে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা যায়। একটা হচ্ছে প্রতিরোধমূলক পদ্ধতি আর এটা হচ্ছে প্রাকৃতিক পদ্ধতি। আমরা সামনের দিন চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করবো যে চিত্রের সাহায্যে কীভাবে এটা ব্যাখ্যা করা যায়। তোমরা সবাই ভিডিওটা দেখবা। আর সামনে যে ক্লাস, আগামীকালকে একটা ক্লাস হবে, সেই ক্লাসে আমি চিত্র দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করবো। চিত্র দিয়ে ব্যাখ্যা করলে ইনশাআল্লাহ আমার বিষয়টা স্পষ্ট হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।